আসসালামু আলাইকুম। খাস জমি কি? একের এক খতিয়ান কি? ক তফসিল কি? খ তফসিল কি? এই বিষয়টা নিয়ে ছোট্ট করে বিবৃতি দিব আমি অ্যাডভোকেট আতিয়া শিকদার, ঢাকা জজ কোর্ট। অর্থাৎ আমি প্রথমে বলবো খাস জমি কাকে বলে, কি? সবাই আমরা বুঝি, বাট তারপরেও আমি একটু বলার চেষ্টা করতেছি। সরকারের তত্ত্বাবধানে বা নিয়ন্ত্রণে যেই জমি থাকে সেটাই হলো খাস জমি। শুধু এটুকুতেই ক্ষান্ত না, খাস জমির একটা লিস্ট আছে বা সিরিয়াল আছে। সেই সিরিয়ালগুলো কি কি? ১ নং খতিয়ানে অন্তর্ভুক্ত জমি খাস জমি। তাহলে ১ নং খতিয়ান কি? সহজেই বুঝে গেলাম। অর্থাৎ ক তফসিল খ তফসিল আমরা যদি সহজে বুঝতে যাই, তাহলে ক তফসিলে যে সম্পত্তিগুলো অন্তর্ভুক্ত থাকে সেগুলোই আপনার ১ নং খতিয়ানে অন্তর্ভুক্ত থাকে। ১ নং খতিয়ানের জমি নদী বা সমুদ্রে যে জমি ভেঙে যায়, চলে যায়, নদী গর্ভে বিলীন হয়ে যায়, শিকস্তি পয়স্তি, অ্যালুভিয়ান ডিলুভিয়ান, এটা তো আমরা সহজে বুঝি। না বুঝলেও এটা আমরা জানি বিষয়টা কতটুকু। অর্থাৎ নদীতে যদি কোনো সম্পত্তি ভেঙে নিয়ে যায় সেটা আপনার খাস জমির অন্তর্ভুক্ত। অর্থাৎ সেই জমি যদি শিকস্তি পয়স্তির মাধ্যমে বিলীন হওয়া জমি যদি ৩০ বছরের মধ্যে উদয় হয় বা তার জায়গায় ফিরে আসে, তাহলে কিন্তু সেই জমি যার জায়গা থেকে ভাঙছে সে বন্দোবস্তের সময় প্রায়োরিটি পাবে। ১০০ বিঘার অতিরিক্ত জমি যদি কোনো ব্যক্তির কাছে থাকে, ওই অতিরিক্ত জমিগুলোই হবে সরকারের খাস জমি। আরেকটা হলো সরকার কর্তৃক নিলামে যে সম্পত্তিগুলো ক্রয় করে সেটাও খাস জমি। মালিকানা বা দাবিদার বিহীন যদি কোনো সম্পত্তি থাকে সেই জমি। যে জমিগুলো অপব্যবহারের কারণে সরকার আবার নিজের কাছে বা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, এই জমিগুলোই খাস জমি বলে অন্তর্ভুক্ত। এই খাস জমি ক তফসিলের বাদে যে সম্পত্তিগুলা সেগুলাই হলো খ তফসিলের সম্পত্তি। আচ্ছা, এই খাস জমি অবমুক্ত করা যায় কিনা? অবশ্যই যায়। খাস জমিগুলো অবমুক্ত করা যায়। এই খাস জমি অবমুক্ত করার জন্য আপনাকে দেওয়ানি আদালতে মামলা করতে হবে। আর যদি অর্পিত সম্পত্তি হয় তাহলে আপনাকে দেওয়ানি আদালতে মামলা করা যাবে না। সেটার জন্য আপনাকে রিট পিটিশন দায়ের করে আপনি অবমুক্তির জন্য আবেদন করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।